আর সব থেকে বড় কথা হলো এই ধরনের ইন্টারফেয়ার করার কোনো আইনি অধিকার আপনার সরকারের আছে? আইনি অধিকার নয় নির্দেশক সাহেব, আমরা এসেছি মানুষের নিরাপত্তা বিবেচনায় রাষ্ট্রীয় অধিকার। দেশের ভেতরের পরিস্থিতি আপনারা সকলেই জানেন। এই ভবনটির মালিকানা রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও রাষ্ট্রেরই থাকবে। আপনাদের হাতে ঠিক 10 মিনিট সময় আছে, তার মধ্যে হলটা খালি করে দেবেন। আচ্ছা, রাষ্ট্রটা কার? এর আসল মালিকানা কাদের? এখন তো দেখছি আমাকে পুরনো তর্কে যেতে হচ্ছে। সম্পত্তির আসল মালিকানা কিসে বর্তায়? জন্মে নাকি কর্মে? রাষ্ট্রটা মানুষের সৃষ্টি, তাহলে এর মালিকানা তাদের হওয়া উচিত। আপনারা দেখছেন রেফারেন্ডামের দোহাই দিয়ে যা ইচ্ছে তাই আইন করে যাচ্ছে। এটা ন্যাশনাল থিয়েটার। এই থিয়েটার আমাদের বহুদিনের আন্দোলনের ফসল। এর যত্ন আদি, এর পবিত্রতা আমরা রক্ষা করি, তাই এটা আমাদের জনগণের। এখানে নিয়ন্ত্রণ নিতে আপনার আইনি দোহাই দেখাবেন না। থিয়েটারের মানুষের এতটুকু শিক্ষা জ্ঞান আছে যে কোনটা তার অধিকার আর কোনটা স্বেচ্ছাচারিতা সেটা বোঝে। দরকার হলে আমরাও মামলা করতে পারি আপনারই আইনে, সেটা বোঝেন তো নাকি? হ্যাঁ, তা করতে পারেন। তবে আপনারা আমাদের বাহিনীর সুনাম সম্পর্কে জানেন। আমরা সব সময় মানুষের পাশে থাকার চেষ্টা করি যে কোনো বিপদে। আর জাতীয় স্বার্থে এই জায়গাটা নিয়ন্ত্রণ নিতে হচ্ছে। আপাতত অর্ডার ছেড়ে দিন, আর তা না হলে দুঃখিত। এমন একটা পরিস্থিতিতে মানে সরকারের সত্যিকারের অবস্থানটা ঠিক কি স্যার? ক্যামেরার দিকে লুকিয়ে যদি বলতেন স্যার, আমাদের তারা আছে তো। নমস্কার। মানে সংস্কৃতি কি কি কাজে লাগে এগুলো আমরা অত বুঝি না। আর পট পরিবর্তনের পর এই বিষয়তে গুরুত্ব কম, মানে কমে গেছে আর কি। আর এখানে তো বাজেটও খুব কম, খুবই কম। এই মন্ত্রণালয়ে আমরা কয়েকজন যারা আছি তারা বিভিন্ন সময় বিভিন্ন কাজে বিজি থাকি। আমরা শুধু ওইগুলোই করি যেগুলো না করলে আমাদের বেঁচে থাকাটা আবার একটু কষ্ট হয়ে যাবে। আজকে আমরা এখানে এসেছি শুধুমাত্র সবকিছু নিয়ম মাফিক বাজেট অনুযায়ী হচ্ছে কিনা এগুলো দেখার জন্য। এর থেকে বেশি আমি আর কিছু বলতে পারবো না, সরকারি চাকরিজীবী তো। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের এমন একটা পরিস্থিতিতে ঠিক সরকারের সত্যিকারের অবস্থানটা কি সে বিষয়। আমাদের কাছে আপডেট এতটুকু ছিল। নতুন কোন আপডেট পেলে ইমিডিয়েটলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি জানা ও রাউন্ড টিভি বাগিচা ঢাকা। হ্যালো সুইটি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো সুইটি, হ্যালো। ফাস্ট। দেশের 54 বছরের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। আপনারা বুঝতে পারছেন না, আপনারা থিয়েটার বন্ধ করছেন না, আপনারা দেশের মানুষের চিন্তার কণ্ঠরোধ করে দিচ্ছেন। আপনারা দেশের পরিস্থিতির কথা বলছেন, দেশের আন্দোলন সংগ্রামগুলোতে আমরা লড়াই করি, রাজপথে আমরা রক্ত দিচ্ছাবো। থিয়েটারটা শিল্পীদের ঘর। ঘর? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আবেগে রাষ্ট্র চলে না। এই যে ভবন, এই যে মঞ্চ, এই যে এসি চলছে, এই কোনটি আপনাদের নয়। এগুলো সরকারি জায়গা, পাবলিক প্রপার্টি। আর এই প্রপার্টি কোথায়, কখন, কিভাবে ব্যবহৃত হবে তা একমাত্র সরকার ডিসাইড করবে। আজ এখানে নাটক খরচে যদি আর্মি ক্যাম্প হওয়ার সরকারের কাছে বেশি জরুরি মনে হয় তবে তাই হবে। সরকারি জায়গা তার মানে সরকারি মালিক। এই দালান কি তাহলে আকাশ থেকে পড়েছে মেজর? এই ভবনের প্রতিটি ইট পাথর তৈরি হয়েছে জনগণের ট্যাক্সের পয়সায়। সাধারণ মানুষের রক্ত ঘাম আর আর্তনাদ মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায় আছে আমাদের। আর সেই সাধারণ মানুষ তো দর্শকের সামনে বসে আছে, আপনি দেখতে পাচ্ছেন না? আপনারা কি থিয়েটারকে কোনো খাস জমি মনে করেছেন যে যখন ইচ্ছে আপনার তখন আপনি খতিয়ান পাল্টে দেবেন? এটা দেশের মানুষের সংস্কৃতির ফুসফুস। আপনারা কি মানুষের নিঃশ্বাস বন্ধ করে দিতে চান? আমরা দুঃখিত, আপনারা সিট ছাড়ুন। সিভিল পাওয়ার ফেল করলে মিলিটারি পাওয়ারকে অ্যাকশনে যেতে হয়। এই আপনারা থামুন।
মেজর, আপনি কাদের নিরাপত্তা দিচ্ছেন, আমাদের নাকি যারা ভাঙতে আসছে তাদের? স্যার, রাস্তায় আমাদের নিরাপত্তা কতটুকু? এই জায়গা থেকে বেরিয়ে নিরাপদে আমরা পৌঁছাতে পারবো তো? সেই গ্যারান্টি কি আপনি দিচ্ছেন স্যার? স্যার, আজকে নাটকটা বন্ধ করে দেওয়া হলো ধরলাম, কিন্তু কাল যদি আবার এমন হয়, কালও কি বন্ধ করে দেবেন এই একই কথা বলে? স্যার, আমি একজন থিয়েটার কর্মী। পরশু শিল্পকলা আমার শো আছে, আর এর জন্য আমি অনেক পরিশ্রম করেছি। এত কষ্ট করার পরেও যদি শো করতে না পারি, যদি শো চলাকালীন কেউ বা কারা হামলা করতে চায়, তখনই কি আপনি তাদের না থামিয়ে আমাদের নাটক থামিয়ে দেবেন? মেজর সাহেব, আমার বোধহয় আর কিছু বলতে হবে না। আপনি ওনাদের প্রশ্নের উত্তরগুলো দিন। ওনারা যদি চলে যেতে চায় তাহলে যাবেন। আমি, আমার দল, একজন দর্শক থাকলেও শো করবো। আপনি রাষ্ট্রীয় আইনের বিরুদ্ধে যাচ্ছেন। না না অফিসার, আমি আইনের যৌক্তিকতাকে প্রশ্ন করতে চাইছি। সেই পুরনো প্রশ্ন, সম্পত্তি ব্যবহারের অধিকার কার? হয়নি ভাই, হয়নি। এখানে এখানে জনগণ খেপে উঠেছে। না না, হচ্ছে না, না 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 না। সামনে মিডিয়া আছে, ক্যামেরা ভাগ করে রেখেছে। হ্যাঁ, ও শুনুন, উপর মহল থেকে খবর আছে, যদিও রিস্ক আছে, তারপরেও মিলিটারি পাহারায় আপনারা আজকের মতো শো করতে পারেন। কিন্তু আগামীকালকে সূর্য ওঠার পর থেকে এই ভবন সহ শিল্পকলার সকল কিছু সরকারি মানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে মানে স্যার, আমি একজন চৌকিদার গাড়ি শুনলেন তো সবাই, আমাদের হাতে সময় নেই। রাষ্ট্র আমাদের সময় মেপে দিয়েছে। অফিসার, আপনি তাহলে আসুন। ও না, চাইলে নাটকটা দেখে যেতে পারেন, কিন্তু মোবাইল ফোনটা বন্ধ রাখবেন। এই সবাই কি হচ্ছে, আসো দ্রুত। তাহলে দেরি কেন? আজই প্রথম, আজই শেষ রজনী। হ্যাঁ দর্শক মণ্ডলী, আজ আপনারা এই রজনীর সাক্ষী হয়ে রইলেন। আজ আমরা বিচার বিবেচনা করে দেখি না এই মঞ্চটি কার, এই জনপদই বা কাদের, এই গল্পটি বা কাদের। শুরু করি তাহলে, কি বলে? নাটকটা কতক্ষণ চলবে? প্রায় 2 ঘন্টা। এটা কি হিস্ট্রিক্যাল প্লে? না মানে একটু ছোট করে আনা যায় না? না, ছোট করে আনা যায় না। হিস্ট্রি আবার ছোট করা যায়, তার কথা। ঠিকঠাক ভাবে আসতো। দর্শক সামাজিক এরকম একটি সংঘাতময় ঘটনার পর আমরা যে শেষ পর্যন্ত নাটকটি শুরু করতে পারছি, আপনাদের বিপ্লবী অভিবাদন। কমরেডগণ, স্যালুট। প্রথমত নাটকটি আপনাদের বিনোদিত করলে আমরা খুশি হব, তবে এর চেয়ে বেশি খুশি হব আরেকটি বিষয়। পুরনো দিনের গল্পে প্রাচীন কবির কথা কেমন সমকালের সুরে বাজে তা যদি ধরতে পারি। আসলে বোঝেনি তো, পুরনো আর নতুনের মিশেলে পৃথিবীর বোধন ঘটে। এই নাটকে আমরা কজন কথক আছি, অভিনেতাদের কখনো কখনো কেউ মিস হলে আমরা হঠাৎ করে ঢুকে পড়ি বিভিন্ন চরিত্রে আতরে। তাই কিছু মনে করবেন না। আসলে শেষ পর্যন্ত বুঝেনি তো, এটা থিয়েটার। নাটকটি শুরু হবে একটি গান দিয়ে, আর এই গানের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে নাটকের মূল পটভূমি ও কাহিনী। তাই মনোযোগ দিয়ে শুনবেন, সুরের মূর্ছনায় হারিয়ে যাবেন না। তাহলে শুরু করি, কি বলে? শুরু করবো। পাত মুখ সামন্ত আমলে সুবর্ণ পদ্মে জনপদে
সুবর্ণপদ পরগনার জমিদার তথা পদনাথ পদাইশী বিশ্বাস। পদাইশী বিশ্বাসের মতো এমন রাজকর্তা এ রাজ্যে আর ছিল না। যা এত এত ঘোড়া আর এত সৈন্য আছে, এত এত ভিখারি দাঁড়ে দাঁড়ে ঘোরে। আর এত তো মামলাবাজ আদালতে আনাগোনা করে। কি আর বলবো ভাই, মহা আইসি পদাইশী বিশ্বাস, লোকেও তাকে বিশ্বাস করে, এই তার বিশ্বাস। তাহলে নবান্ন উৎসবের সকালের এক ঘটনা দিয়ে শুরু করা যায়, কি বলো? শুরু কি করবো? করো। দেখুন, আয়েশ বিলাসী পদনাথ তার পরিবার নিয়ে উৎসব স্থলে যাচ্ছে। ওয়াও! কি টুকটুকে নীল গো। দেখতে পাচ্ছ? আটকাচ্ছিস কেন? হ্যাঁ এই, তুমি একটু থামো তো, আমি আগে মুখ খুলে তো আশীর্বাদটা করে নিই। ও নাথ পুত্র, স্রষ্টা তোমার মঙ্গল করুক গো। ওদের আশীর্বাদ লাগে না রে, ওদের জন্য সোনার চামচ তৈরি হয়েই আছে। বাকি কথা বলিস না তো। সত্যি কথা সবসময় দিতেই না। আর সুয়াররা হরম চার বাহ, চমৎকার! কাল রাতের বৃষ্টি দেখে ভেবেছিলাম নবান্নের উৎসবটাই বুঝি মাটি হতে চললো, অথচ আজকে কি সুন্দর রৌদ্রোজ্জ্বল আকাশ, আমাদের পদকথাও হাসি মতো। বাহ বাহ বাহ, পদাইশী বাবুর মতো একটু চোখ, নাক, কান, আমাদের ছোট্ট পদনাথ। স্বাগতম খাইখত মহাশয়। আমাদের উৎসবে আপনি এত দূর থেকে এসে অংশ নিয়ে উৎসবটিকে রাঙিয়ে দিয়েছেন। জান খাসকত বাবু, না। পদাইশী চাইছেন প্রাসাদের পশ্চিম দিকে জঙ্গলগুলো পরিষ্কার করে সেখানে এক নতুন স্থাপনা করবে। এমন এক সেটা দুর্গা করবে যে আগে কখনো কেউ দেখেনি। বাহ। ওপর থেকে কিছুই বোঝা যাবে না, পুরোটাই মাটির নিচে। উপরে থাকবে জাতীয় উন্নয়ন কমপ্লেক্স। উন্নয়ন? জি। বাহ। ওদিকে জঙ্গলে কিছু বসতে ছিল, সেগুলো এবছর ভেতরেই সাফ করে ফেলা হবে। বেগম সাহেবা, আমাদের কিছু কথা বলার ছিল গো। গত বছরের উৎসবের ভাটাটা তো এখনো ফেরাই না গো পদনাথ বাবু। আমারও কথা আছে। হ্যাঁ, ওর ছেলে যে দূর থেকে আর ফিরে আসেনি, তার ভাতও কিন্তু তোমরা দাওনি। হ্যাঁ, আমি ভুলিনি। ঘরে এক ফোঁটাও চাল নেই বেগম মাতা। গতকাল থেকে না খেয়ে আছি। না খেয়ে আছিস মানে? তুই না আমার বাসায় কালকে চুরি করে খাই। চারিদিকে ভিখিরিদের এত আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ, ষড়যন্ত্রের পর অবশেষে একটা ভালো খবর পাওয়া গেল, উন্নয়ন। পদাইশী বাবু, যুদ্ধের কি খবর? শুনলাম সম্রাটের সৈন্যরা নাকি আন্দোলনকারীদের আন্দোলনের মুখে পিছু হতেছে, এটা কি কৌশলগত? তাদের দেখুন, ও কাছে। কি আশ্চর্য, এই শিশুটি তো কাশছে। ডক্টর মৈরাট, আপনাকে আমি আগেই বলেছিলাম ওর স্নানের জলের তাপমাত্রা আরো কয়েক ডিগ্রি বাড়িয়ে দেওয়ার জন্য। আপনি তো আমার কথা শুনলেন না। এই সামান্যতম তাপমাত্রা হেরফের হলেই বিরাট সর্বনাশ হয়ে যেতে পারে, এই কথা আমি আপনাকে বলিনি। আমি আপনার সাথে দ্বিমত পোষণ করছি ডক্টর খৈরাট। কেন? তাপমাত্রা বিশেষজ্ঞ ডক্টর চিন সেন সাং তার প্রেসক্রিপশন অনুসারে কিন্তু জলটা গরম করা ছিল। তবে আপনার এই মালটা মানে এই যন্ত্রখানা জৈনিক কোম্পানি থেকে আনা হলে কিন্তু খানিকটা হেরফের হতেই পারে। এখানে চিকিৎসকের দোষ কোথায় শুনি? কিছু করুন, হ্যাঁ কিছু তো করুন। ও কেমন ফ্যাকাশে হয়ে যাচ্ছে। বেগম কর্তা অত উতলা হবেন না। এরপর থেকে যথাযোগ্য উষ্ণতা সহই ওর স্নানের জলের ব্যবস্থা হবে। কি বলেন? জি জি জি, বিষয়টি আমিও বলবো না। দরকার হলে তুর্কিস্তান থেকে যন্ত্রপাতি নিয়ে আসা হবে সঠিক তাপমাত্রা পরিমাপের জন্য। তাই করুন, তাই করুন। চলো চলো। আপনি কোথায় যাচ্ছেন? সবার সামনে এভাবে না বললেও পারতেন। এই দেখছি, এই আপনাকে তো আমি আগেই বলেছিলাম ওর স্নানের জলের তাপমাত্রা কয়েক ডিগ্রি বাড়িয়ে দেওয়ার জন্য।
আপনিই তো শোনেননি আমার কথা। আপনাকে তো বলেছিলাম যতক্ষণ না চীন থেকে না তুর্কি থেকে আনবেন, আপনি তো শুনলেন না আমার কথা। আরে রাখুন আপনার চীন তুর্কি। এই চীন কি কোন অংশে তুর্কিস্তান থেকে কম নেই? অবশ্যই কম, আপনি একটু বোঝার চেষ্টা করুন। এখন তুর্কি ছায়া ডাকে বাগবাতু চাঁদ চোখে আজ খুশি গো সওয়াল জাগে এমন এক পর্বখানে সওয়াল জাগে মনের কোণে জানি হয় অন্তরে এমনি ঘরে প্রেমের গানে সুন্দরী মেয়ে লক্ষ্মী স্বামী এমনি ঘরে প্রেমের গানে সুন্দরী মেয়ে লক্ষ্মী গানে মুখে প্রণয় অন্তরে শ্রীরানী হয় অন্তরেতে মুখে প্রণয় অন্তরে শ্রীরানী হয় অন্তরেতে সুন্দরীর নাম কি মায়া? হ্যাঁ আমার নাম বীরবন্ধন। জানি তা নবান্নের দিকতে আপনি জাননি? আমি তো তৈরি ছিলাম। শেষ মুহূর্তে বেগম মাতা বললেন রাজপ্রাসাদের লোকজন অনেক বেড়ে গেছে, তাই তো রান্নার জন্য আরো অনেকগুলো হাঁস আনতে যেতে হলো। আমি ছাড়া হাঁস আবার কেউ ঠিক চেনে নাকি না? ও হাস, তবে আমারও যে একটু চাই। না মানে বেগম সাহেবের নির্দেশ আছে, সবাইকে তল্লাশি করার নির্দেশ দিয়েছে। দেখান না। এই যে শুনুন, মহলের অন্য পরিচারিকাদের থেকে সাবধানে চলাফেরা করবে। আপনি তো বলছেন হাঁস আনতে যান, ওরা কিন্তু অন্য কথাও বলে। দেখান নিয়ে আসেন। এই যে দেখুন বাক্সটা পুরো 12 পজন। আচ্ছা। এক পজনে যদি কম হয়েছে, এই হাঁসের পালক আমি খাবো, আপনি মাংস খাবো। ওরে আমার হাসির রানী, আপনার এই আস্ত হাঁসটা স্বয়ং পদনাতি সাবার করবেন মনে হয়। তো তা প্রায়ই যাওয়া হয় নাকি ওই নদীর ঘাটে? হ্যাঁ, ওই হাঁস মুরগির খামারটা। ও খামারটাতেই শুধু, হিজল গাছের নিচের ঘাটলাটাতে নয়? ওখানে আমি কাপড় চোপড় ধুতে যাই। ও আচ্ছা, তাই তো। তাই তো মানে কি শুনি? তাই আমি যা বোঝাতে চাই। কি বোঝাতে চান? আর ওই হিজল গাছের নিচে নদীর ঘাটটাতে যাওয়া নিষেধ আছে না? আমি যাব না কেন? ভালো, খুব ভালো। কি ভালো শুনি? কি ভালো? না যদি একটা মানুষ জানতো যে আমি কি দেখেছি, না মানে কি দেখেছি, তাহলে তো কিছু হতোই না। আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। ওই হিজল গাছের নিচে নদীর ঘাট নিয়ে আবার কে কি জানতে পারবে? না যদিও একটা মানুষ জানে না, সেখানে একটা বড় ঝোপ আছে যেখান থেকে সব কিছু দেখা যায় চলমান চিত্রের মতো। যখন কেউ নদীর ঘাটে উপর হয়ে কাপড় চোপড় ধোয়, তখন সেই দৃশ্য যেন সঙ্গীতময় কাব্য হয়ে ওঠে। আর কিন্তু ঘড়িটা ভালো লাগছে না শুনি। কষ্ট করে বলতে পারছেন না? কি দেখেছেন? যা দেখে পুরুষ মানুষের ইয়ে হয়। কি আশ্চর্য! সহজ করে বলতে পারছেন না আপনি? কি হয়? দেখে আর কি হয়, যা হয়। গরমের দিনে আমি মাঝে মাঝে ওই নদীর ঘাটটাতে পা ভিজাই। আপনি নিশ্চয়ই তার কথা বলছেন না? শুধু পা নয়,
আর একটু কি আর একটু বেশি বড়জন হাঁটু পর্যন্ত নেমেছি কখনো কখনো না, আর একটু বেশি। নির্লজ্জ এ ভয়া পুরুষ মানুষ। ছোপের আড়ালে দাঁড়িয়ে থেকে মেয়েদের গা ধোয়া দেখা হয় না? ছি, 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 ছি। না জানি আপনার সাথে কত সুন্দর থাকে। ছি। আরে না না, আর থাকেন না, আর তো ছিল না তো, আমি একা ছিলাম, সত্যি বলছি আমি একা ছিলাম। এই জনযোগের পরেই আমি পত্রটি পাঠ করব। এই তোমাকে যে একটা কাজ দিয়েছিলাম প্রাসাদের পিছনের দিতে এই বস্তি তিনটিতে আগুন জ্বালিয়ে দিয়েছো। হ্যাঁ, আসো। সব থেকে সুস্বাদু খাবারের ঘ্রাণ আসছে, অতন্ত্র তাড়াতাড়ি চলো। এই স্বাগতম মেরুবন্ধন। আমি শুনেছি সে খুব ভালো সৈনিক, প্রাসাদটার ওইদিকে ঠিকঠাক পাহারা দাও। আসো। খবরটা শুনুন পদনাথ, খবরটা শোনা আপনার জন্য জরুরি, খবরটা শুনুন। পুরো শহর শান্ত, তবে আশেপাশে ঘুরে ফিরে জলপাই রঙের ছায়া। শহরটা কি দুর্গ বনে গেল? পদনাথ প্রাসাদে ফিরে আটকে গেলেন ফাঁদে। হাঁস যেমন আগুনে পুড়ে মাংস হয়ে কাঁদে, হায় দুপুর গড়ায় খাবার সময় না হয়, মরণ তখন অনিবার্যতায় খর্গ হয়ে রয়। পদনাথ, আপনি গ্রেপ্তার, কেউ এক চুলে ধরবে না। সর্বনাশ হয়ে গেছে। আমি সকাল থেকে যে সংবাদটা দেওয়ার জন্য বারবার তরপাচ্ছিলাম, সে সংবাদটা পদনাথের জন্য নিরাপত্তা সংক্রান্ত এবং খুব জরুরি ছিল। কিন্তু হায়, প্রাসাদের ভেতর কু হয়ে গেছে, পদনাথকে গ্রেপ্তার করা হয়েছে। হায়েস খন্দকার, তার আদেশেই পদনাথকে গ্রেপ্তার করা হয়েছে। আমি সকাল থেকে ওকে পদনাথের সঙ্গে দেখেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো গড়বড় আছে। যাও, তুমি প্রাসাদের এলাকায় যাও, আমি সৈন্য সমন করে আসি।